24শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে। শুরু হয় এই শতাব্দীর এক অন্যতম বিধ্বংসী যুদ্ধ। আজ প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, আর এই 3 বছরে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে দমানোর জন্য রাশিয়ার উপরে প্রায় 16,000 স্যাংশন চাপিয়েছে। রাশিয়া ছেড়ে বেরিয়ে গেছে অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় কোম্পানি। ইভেন রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম থেকেও বের করে দিয়েছে। এমনকি ইউরোপে থাকা রাশিয়ার $300 বিলিয়ন তারা ব্লক করে দিয়েছে। আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব সেই সব কিছু করেছে যাতে রাশিয়ার ভেতরে একটা গৃহযুদ্ধ শুরু করা যায়। কিন্তু জানলে অবাক হবেন, আজকের দিনে রাশিয়ার উপর 16,000 স্যাংশন থাকা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। এমনকি 2024 সালে রাশিয়ার জিডিপি গ্রোথ রেট ছিল 4.3, যেটা আমেরিকার জিডিপি গ্রোথ রেটের থেকেও অনেকটাই বেশি। প্রশ্ন হলো কিভাবে? যে ইকোনমিক স্যাংশনে যে কোনো দেশ সহজেই মুখ থুবড়ে পড়ে, সেখানে কিভাবে রাশিয়া তাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, আর ভবিষ্যতেও কি তারা এটা পারবে? আর এর পেছনে কি পুতিনের কোনো সিক্রেট প্ল্যান রয়েছে? তো এই সব কিছু নিয়ে আজ আলোচনা করব। তো আমি রয়েছি মিঠুন, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটায় লাইক করে দিন, কারণ এগুলো রিসার্চ করার জন্য আমাদেরকে প্রচুর এফোর্ট দিতে হয়, আর আপনাদের একটা লাইক আমাদেরকে ইন্সপায়ার করবে এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসার জন্য। রাশিয়ার আজকের যে স্টোরিটা আমি আপনাদেরকে বলবো, এটা কিন্তু শুধুমাত্র তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার স্টোরি নয়, এটা তাদের সার্ভাইভাল স্টোরি, একটা দেশের টিকে থাকার লড়াই। আর এই সবটা শুরু হয় রাশিয়ার ইতিহাস দিয়ে। একটা সময় রাশিয়া ছিল রাজতন্ত্র, তখন এই দেশটা পুরোপুরি চাষাবাদের উপর ডিপেন্ডেন্ট ছিল, তাই এখানকার ইকোনমিও ব্যাকওয়ার্ড ছিল। এরপরেই রাশিয়ায় কমিউনিস্ট শাসন শুরু হয়। রাশিয়ার নতুন নাম হয় সোভিয়েত ইউনিয়ন। মাত্র কয়েক দশকের মধ্যেই এই সোভিয়েত ইউনিয়ন গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠে। স্পেস টেকনোলজি, নিউক্লিয়ার পাওয়ার, হেভি ইন্ডাস্ট্রিজ, সব কিছুতেই আমেরিকাকে সমানে সমানে টক্কর দিত এই সোভিয়েত ইউনিয়ন। কিন্তু দেশের মানুষের উপর সরকারের অতিরিক্ত চাপ এবং কোল্ড ওয়ারের প্রভাবে এই দেশটার অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছিল। আর ফাইনালি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে যায়। এই সময়টায় রাশিয়া পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, বেকারত্ব, ক্রাইম সব মিলে গোটা দেশ অন্ধকারে ডুবে গিয়েছিল। তবে রাশিয়ার মানুষরা কয়েকশো বছর ধরে যুদ্ধ করে করে তাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে তারা খারাপ পরিস্থিতিতেও হাল ছাড়ে না। তারা কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার লড়াই করতে পারে। 2000 সালের দিকে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসে, আর ক্ষমতায় এসেই পুতিন রাশিয়াকে পুনর্নির্মাণের কাজ শুরু করে দেয়। আর সেই সময় থেকে আজ পর্যন্ত রাশিয়ার ইকোনমির একটা ব্যাকবোন হল রাশিয়ার তেল এবং গ্যাস। আপনাদেরকে বলে দেই, আজকের দিনে বিশ্বের প্রায় 20% ন্যাচারাল গ্যাস রাশিয়ার কাছে রয়েছে। এমনকি রাশিয়ার কাছে সারা বিশ্বের 6% খনিজ তেল রয়েছে। আর আপনি এটা ভাববেন না যে রাশিয়ার কাছে শুধুমাত্র রিজার্ভই রয়েছে, তারা প্রোডাকশন এবং সাপ্লাইতেও বিশ্বসেরা। আর এই দুটো রিসোর্সেস মানে ন্যাচারাল গ্যাস এবং খনিজ তেল, এই দুটো জিনিসই রাশিয়াকে অনেকটা বেশি অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভর করে তুলেছে। এছাড়াও রাশিয়ার কাছে সোনা, হিরে থেকে শুরু করে কয়লা, ইউরেনিয়াম, এমনকি রেয়ার আর্থের মিনারেলসও রয়েছে। ফলে বলতে পারেন রাশিয়ার অর্থনীতি অনেকটাই তাদের খনিজ দ্রব্যের উপর নির্ভরশীল। এবার এই জিনিসটা পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে জানত, আর এই কারণেই ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা রাশিয়ার তেলের উপর স্যাংশন চাপিয়ে দিয়েছে, এবং ইউরোপও রাশিয়াকে দমানোর জন্য তাদের কাছ থেকে গ্যাস কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই ছিল যে কোনো উপায়ে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু এর পর যেটা হয়েছিল সেটা দেখে সবাই চমকে উঠেছিল। দেখুন, সত্যি বলতে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার উপর স্যাংশন চাপিয়েছিল, তখন কিন্তু রাশিয়ার অর্থনীতি একটু দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু রাশিয়া বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি নিজেদের পুরো স্ট্র্যাটেজিটাকেই চেঞ্জ করে দেয়। তারা যে সমস্ত দেশগুলোতে গ্যাস বিক্রি করত, সেই দেশগুলোর রুট ঘুরিয়ে ফেলে। মানে তারা আগে যে সময় ইউরোপের গ্যাস বিক্রি করত, তারা এবার সেই গ্যাস ভারত এবং চীনে বিক্রি করতে শুরু করে। এমনকি রাশিয়া চীনের সাথে তাদের বন্ধুত্ব আরও স্ট্রং করে, কারণ এরা দুজনেই অ্যান্টি ওয়েস্ট মাইন্ডসেট রাখে। আর এদের বন্ধুত্ব এতটাই স্ট্রং হয় যে 2024 সালে রাশিয়া এবং চীনের ট্রেড $240 বিলিয়ন পৌঁছে গিয়েছিল। 2022 সালের পর থেকে ভারতও রাশিয়ার থেকে ডিসকাউন্টেড প্রাইসে তেল কিনতে শুরু করে। আর এগুলো ছাড়াও রাশিয়া আরও একটা বুদ্ধি খাটায়, যার ফলে আজকের দিনে রাশিয়ার তেল আবারও ঘুরপথে আমেরিকা এবং ইউরোপে পৌঁছাচ্ছে।
আর এই জিনিসটার নাম হচ্ছে শ্যাডো ফ্লিট। প্রথমে রাশিয়ার তেল কোম্পানিগুলো বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে তাদের পুরনো এবং বাতিল ট্যাঙ্কার কিনতে শুরু করে। এরপর তারা লাইবেরিয়া, পানামা, মার্শাল আইল্যান্ডের মতো ছোট ছোট দ্বীপ যেখানের আইন ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম বেশ দুর্বল, সেই দেশগুলোতে এই ট্যাঙ্কারগুলোকে বেনামিভাবে রেজিস্টার করায়। আর তারপর এই জাহাজগুলোতে সেই দেশের ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়। ফলে বোঝাই যায় না যে এই জাহাজগুলোর পেছনে কারা রয়েছে বা কোন দেশ রয়েছে। এমনকি এই জাহাজগুলোর জিপিএসও বন্ধ করে রাখা হয়। ফলে এগুলো কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে সেগুলো কেউ ট্র্যাক করতে পারে না। এবার এই জাহাজগুলো যখন রাশিয়ার পোর্ট থেকে তেল নিয়ে বেরিয়ে পড়ে, তখন এগুলো বারবার রুট চেঞ্জ করে একটা ফিক্সড পয়েন্টে এসে রাতের অন্ধকারে অন্য কোনো ট্যাঙ্কারে তাদের তেল ট্রান্সফার করে দেয়। আর তারপর সেই নতুন ট্যাঙ্কার গিয়ে হাজির হয় আমেরিকা বা ইউরোপে। এভাবেই রাশিয়া আমেরিকার স্যাংশনকে বুড়ো আঙুল দেখিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে তাদের তেল সাপ্লাই করছে। আর রাশিয়ার এই ধূর্ত চালের জন্যই আমেরিকা বা পশ্চিমা বিশ্বের স্যাংশন তাদের উপর সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি। এবার আসে পুতিনের সেকেন্ড চাল। 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া তাদের ইকোনমিকে ওয়ার ইকোনমি বানিয়ে দিয়েছে। এই ওয়ার ইকোনমি আসলে কি সেটা একটু সহজ করে বলছি। যুদ্ধের সময় যে কোনো দেশ এই ওয়ার ইকোনমিকে অ্যাডপ্ট করে। এই সময় দেশের যে ডিফেন্স বাজেট থাকে সেগুলোকে অনেক বাড়িয়ে দেওয়া হয়। আর সেই টাকা দিয়ে সেই দেশে বন্দুক, গুলি, ট্যাঙ্কার, মিলিটারি গাড়ি, মিসাইল, বোমা এই ধরনের প্রচুর যুদ্ধ সামগ্রী হিউজ পরিমাণে প্রডিউস করা হয়, যার ফলে গোটা দেশ জুড়ে নানা ধরনের ফ্যাক্টরি তৈরি হয়, লোকজনের কর্মসংস্থান বাড়ে। এর ফলে যুদ্ধের সময় দেশে বেকারত্বের সমস্যা কমে যায়, দেশের অর্থনীতিতে একটা বুস্ট আসে। আর আপনাদেরকে বলে দেই, 2024 সালে রাশিয়ার ডিফেন্স বাজেট ছিল $135 বিলিয়ন, যেটা রাশিয়ার টোটাল জিডিপির 6%, যেটা রাশিয়ার অর্থনীতিতে একটা হিউজ বুস্ট এনে দিয়েছে। টেকনোলজি, অ্যালুমিনিয়াম, আয়রন, স্টিল এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে ম্যাসিভ গ্রোথ আসে। ফলে নতুন নতুন জব ক্রিয়েট হয়। আর এই স্ট্র্যাটেজির কারণেই 2024 সালে রাশিয়ায় বেকারত্বের হার ইউক্রেন যুদ্ধের আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তবে এই ওয়ার ইকোনমির একটা ডার্ক সাইডও রয়েছে। বলা হয় যে যদি দীর্ঘদিন ধরে এই ওয়ার ইকোনমি চলতে থাকে তাহলে দেশে মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এমনকি এই ওয়ার ইকোনমিকে সচল রাখার জন্য একটা দেশকে লাগাতার অন্য কোনো দেশের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, যেটাকে প্রথম প্রেডিক্ট করা হচ্ছিল যে আগামী 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে বা 1 বছর লাগার কথাও ছিল না, সেটা আজ প্রায় 3 বছর ধরে চলছে এবং সেই যুদ্ধের কোনো পরিণতিই নেই। এমনকি রিসেন্টলি রাশিয়া পোল্যান্ডের উপর থেকেও তাদের বেশ কিছু ড্রোন পাঠিয়েছিল ইউক্রেনে। আর পশ্চিমা বিশ্ব এই আশঙ্কাই করছে যে রাশিয়া হয়তো ইন ফিউচার শুধুমাত্র ইউক্রেনেই থেমে থাকবে না, তারা তাদের ওয়ার ইকোনমিকে চালিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে অন্য কোনো দেশের উপরেও আক্রমণ করতে পারে। এরপরে আসে রাশিয়ার থার্ড মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। 2022 সালে যখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রাশিয়ার উপর ফিনান্সিয়াল স্যাংশন চাপাচ্ছিল, তখন তাদের সবথেকে বড় অবজেক্টিভ ছিল যে রাশিয়া যাতে কোনোভাবে ডলার ব্যবহার করতে না পারে। এবার আমরা সবাই জানি যে বিশ্বের বেশিরভাগ যে বাণিজ্য হয় সেগুলোর পেছনে একটাই কারেন্সি থাকে, সেটা হচ্ছে ডলার। এবার রাশিয়াকে যদি ডলার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মানে রাশিয়াকে যদি ডলার ব্যবহার করতে দেওয়া না হয়, এর অর্থ হচ্ছে রাশিয়ার অর্থনীতিকে তারা ভেঙে ফেলতে চায়। এবার পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে ডলার ব্যবহার করতে দিচ্ছিল না, তখন রাশিয়ার যে কারেন্সি রুবেল, তার ভ্যালু দিন দিন কমতে থাকে। এমনকি আমাদের দেশের টাকাও, মানে ডলারের ভ্যালু আজকের দিনে কত তার উপরে ডিপেন্ড করবে বিশ্ববাজারে আমাদের দেশের টাকার ভ্যালু কত। তো পশ্চিমা বিশ্বের স্যাংশনের ফলে যখন রাশিয়ার যে কারেন্সি রুবেলের ভ্যালু দিন দিন কমে যাচ্ছিল, তখন পুতিন কি করেন, তিনি ডলারের বদলে রাশিয়ান রুবেলকে তিনি গোল্ডের সাথে টাই আপ করে দেন। তিনি 1 গ্রাম সোনার দাম ধরেন 5000 রুবেল। এবার শুধুমাত্র কিন্তু দাম ঠিক করে দিলেই হবে না, তার জন্য রাশিয়াকে বাজারে গোল্ড বিক্রিও করতে হবে। তো আপনাদেরকে বলে দেই, রাশিয়া ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট গোল্ড প্রডিউসার। এমনকি আমেরিকা, জার্মানি, ইটালি ও ফ্রান্সের পরেই রয়েছে রাশিয়ার গোল্ড রিজার্ভ। তাদের কাছে বর্তমানে প্রায় 2332 মেট্রিক টন গোল্ড রয়েছে। এবার ইউরোপ বা আমেরিকা রাশিয়ান সোনা না কিনলেও ইউনাইটেড আরব এমিরেটস, সুইজারল্যান্ড, উজবেকিস্তান, কাজাকিস্তান এই দেশগুলো রাশিয়া থেকে প্রচুর পরিমাণে সোনা কিনছে। যেমন ধরুন 2022 সালে ইউএই রাশিয়ার থেকে প্রায় 96 মেট্রিক টন সোনা কিনেছিল। অন্যদিকে আবার সুইজারল্যান্ড কিনেছিল 75 মেট্রিক টন। আর এই সোনাগুলো কেনার সময় রাশিয়া সোনার বদলে এই দেশগুলোর কাছ থেকে ডলারের পরিবর্তে রাশিয়ান রুবেল নিত।
যার জন্য এই দেশগুলোকে বাজার থেকে রাশিয়ান রুবেল কিনতে হয়। ফলে বাজারে রাশিয়ান রুবেলের ডিম্যান্ড স্টেবল থাকে। আর ঠিক এই কারণেই রাশিয়ান রুবেল এত পরিমাণ স্যাংশনের পরেও আজ টিকে রয়েছে। আর যেহেতু গোল্ডের সাথে রাশিয়ান রুবেলের দাম বেঁধে দেওয়া হয়েছে, তাই আজকের দিনে যখন সোনার দাম দিন দিন বাড়ছে, তেমনি রাশিয়ান রুবেলের দামও দিন দিন বাড়ছে। এছাড়াও রাশিয়া তার বন্ধু দেশগুলো যেমন চীন, ভারত এদের সাথে লোকাল কারেন্সিতে ব্যবসা করছে। যেমন ধরুন, ভারত যখন রাশিয়ার থেকে তেল কেনে তখন ভারত ইন্ডিয়ান রুপি রাশিয়াকে দেয়। এর ফলে দুটো দেশ আরামসেই ডলারকে বাইপাস করতে পারছে। এরপরে রাশিয়ার কাছে যে হাতিয়ারটা রয়েছে সেটা হচ্ছে ব্রিক্স। আজকের দিনে বিশ্বের ধনী দেশগুলোকে টক্কর দেওয়ার জন্য একটা নতুন গ্লোবাল অর্ডার তৈরি হচ্ছে, সেটার নাম ব্রিক্স, যার ভেতরে রয়েছে বিশ্বের সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিগুলো, যেমন ব্রাজিল, ভারত, রাশিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। এছাড়াও রয়েছে আরও 15টা দেশ। এই দেশগুলো আজকের দিনে ডলারকে চ্যালেঞ্জ করছে এবং তারা ডলারের পরিবর্তে একটা নতুন কারেন্সি, ব্রিক্স কারেন্সি আনার কথা বলছে। এই ব্রিক্স দেশগুলোর সাথে রাশিয়া তাদের ট্রেড দিন দিন বাড়াচ্ছে। 2023 সালেই ব্রিক্স কান্ট্রিগুলোর সাথে রাশিয়া প্রায় $300 বিলিয়ন ট্রেড করেছিল। এর ফলে রাশিয়ার কাছে যদি আজকের দিনে আমেরিকা বা ইউরোপের মার্কেট বন্ধ হয়েও যায়, তাদের কাছে একটা হিউজ এবং অল্টারনেটিভ মার্কেট ওপেন হয়েছে। এই বিষয়ে ব্রিক্স কতটা পাওয়ারফুল সেই ভিডিওতে আমরা আলোচনা করব। আর আপনারা যদি এই টপিকে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। রাশিয়ার উপর স্যাংশন চাপানোর পর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ভেবেছিল রাশিয়ার সাধারণ মানুষেরা হয়তো তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারা খরচ বন্ধ করে দেবে। কিন্তু এই স্যাংশনগুলোর অ্যাগেনস্টে রাশিয়া যেভাবে নিজেদেরকে শক্ত করে রেখেছে এবং স্মার্ট মুভ নিয়েছে, এটা দেখে রাশিয়ানরা রিয়েলাইজ করতে পেরেছে যে তাদের গভর্নমেন্ট এবং ইকোনমি বেশ স্ট্রং। আর এই বিশ্বে তারা যুদ্ধের পরিস্থিতিতেও সমান তালে তাদের খরচ চালিয়ে যাচ্ছে। এর ফলেও তাদের দেশের ইকোনমি বুস্ট পাচ্ছে। আজকের দিনে রাশিয়ার জিডিপির 70% শুধুমাত্র তাদের ডোমেস্টিক স্পেন্ডিং এর উপর ডিপেন্ডেন্ট। মানে বলতে পারেন রাশিয়ার অর্থনীতিকে তাদের দেশের মানুষেরাই চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে এর বেশ কিছু প্রবলেমও রয়েছে, কারণ এতে একটা সময় গিয়ে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এবং অলরেডি রাশিয়ায় মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন 9.2%-এ পৌঁছে গেছে, যেটা একটা হিউজ নাম্বার। আর ভবিষ্যতে যদি এই যুদ্ধ আরও কন্টিনিউ হয়, তাহলে এক্সপার্টদের মতে রাশিয়ার অর্থনীতি দিন দিন দুর্বল হতে শুরু করবে। তবে অর্থনীতিকে বুস্ট করার জন্য রাশিয়ার কাছে আরও একটা হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে ডেপ্ট বা লোন। এই যে ভিডিওটা, এটা আমি আলোচনা করেছিলাম যে আমেরিকা কিভাবে দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে। সেখানে একটা টপিক বলেছিলাম যে আমেরিকা আজকের দিনে ঋণে জর্জরিত হয়ে গেছে। তারা তাদের দেশের জিডিপির থেকেও বেশি পরিমাণ লোন নিয়ে ফেলেছে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এই লোনের পরিমাণ মাত্র তাদের জিডিপির 17%। ফলে রাশিয়া যদি ভবিষ্যতে গিয়ে বাজার থেকে লোন তুলতে চায়, তাহলে ইনভেস্টররা কিন্তু খুব সহজেই রাশিয়াকে লোন দেবে, কারণ তাদের ডেপ টু জিডিপি রেশিও অনেকটাই কম। মানে তারা খুব সহজেই সেই লোন পরিশোধ করার ক্ষমতা রাখে। ফলে ভবিষ্যতে রাশিয়ার ইকোনমিকে বুস্ট করার জন্য যদি তাদেরকে লোন নিতে হয়, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, তাহলে সেটা খুব সহজেই রাশিয়া করতে পারবে। তবে যেভাবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ অনেক সময় ধরে চলে আসছে, এটা যদি আরও কন্টিনিউ হয়, তাহলে দেশ একটা সময় অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হবে। যেমন ধরুন, দেশের অন্যান্য সেক্টর যেমন আইটি, ব্যাংকিং বা কোনো টেকনোলজিক্যাল সেক্টরে ইনভেস্টমেন্ট হবে না, আর এতে রাশিয়া পিছিয়ে পড়তে পারে। আর সে সময় তাদেরকে এই জিনিসগুলোর জন্য ডিপেন্ডেন্ট হতে হবে চীনের উপরে। এবং চীন অলরেডি রাশিয়ার মার্কেটকে ক্যাপচার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ 16,000 স্যাংশনের চাপ রাশিয়া সামলে নিলেও ভবিষ্যতে তাদের জন্য একটা বড় সমস্যা আসতে চলেছে। তো কেমন লাগলো আজকে ভিডিও, কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তো সেটাও কমেন্টে জানাবেন। নাসা গভীর সমুদ্রে তাদের একটা মিশন শুরু করেছে, আর বলা হচ্ছে এই মিশনের সাথে একটা ভিন গ্রহের প্রাণীর সংযোগ রয়েছে। কিন্তু কিভাবে, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আমার এই ভিডিওটা দেখুন। অলরেডি প্রায় কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটা দেখে ফেলেছেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।